দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এর বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চট্টগ্রাম নগরের ফয়েজ লেক এলাকায় জাকির হোসেন সড়কে হঠাৎ গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 1টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় আশপাশের মানুষ এবং সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কেজিডিএসএল এর কর্মকর্তারা জানান, কিভাবে পাইপলাইন ফেটে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরে মেরামত কাজের জন্য ঘটনাস্থলে যায় সংস্থাটির কর্মীরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা প্রদানের সকল উদ্যোগ বন্ধ না করলে আবারও কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। সকালে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা বলেন, এনসিটি পরিচালনার ভার বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ পরিপন্থী, কেননা এটি দেশীয় অপারেটর দিয়েই লাভজনক। পাশাপাশি এখানে নতুন করে বিনিয়োগের সুযোগও কম, তাই চালু টার্মিনাল না দিয়ে নতুন বিনিয়োগের সুযোগ আছে এমন প্রকল্পে বিদেশিদের দেয়ার দাবি জানান তারা। এ সময় এনসিটি ও সিসিটি ইজারা বন্ধসহ 5 দফা দাবি দিয়েছে বন্দর রক্ষা কমিটি। আগামী 1 জুলাই এ নিয়ে সমাবেশ ও মানববন্ধনের ডাক দেন তারা। লাভজনক প্রতিষ্ঠান কেন বন্দর এটা বিদেশিদের দিতে হবে? আমাদের ঘামে শ্রমে রক্তে গড়ে ওঠা বন্দর কেন বিদেশে দেবে? এটা আমাদের প্রশ্ন। বিশেষ করে গণতান্ত্রিক সরকারকে ব্যাখ্যাতে ফেলার জন্য ডিওয়ার্ল্ডের এই চুক্তিকে আগে নিয়ে যাচ্ছেন। এই গত 1 সপ্তাহ পুরো ঢাকাতে মিটিং চলছে, নেগোসিয়েশন কমিটির মিটিং, এবং আরেকটা সাপোর্ট কমিটি করে দিয়েছেন যে এইটা হস্তান্তর কীভাবে করবেন। ইতিমধ্যে ডিওয়ার্ল্ডের কিছু কিছু কর্মকর্তা বন্দরে অবস্থান করছেন। আমরা বিশ্বাস করি বিএনপি সবসময় জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করেছে। তাই জনগণের প্রত্যাশা ছিল জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ থেকে সরকার বিরত থাকবে। এটা আমাদের জনগণের প্রত্যাশা এবং আমি এটা দাবিও বলবো, জনগণের পক্ষ থেকে এটা আমাদের দাবিও। কিন্তু বর্তমানে তৎপরতা সেই প্রত্যাশার সাথে সাংঘর্ষিক। সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আজিম, প্রতি বছর বর্ষা মৌসুমে সাগরে গোসলে নেমে পর্যটকদের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ধরনের ঘটনা আসলে কারণ কি, আর কর্তৃপক্ষ কি বলছে? মিলা, এই সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবছর আমরা এখন পর্যন্ত 3-4 জনের মৃত্যুর খবর শুনেছি, কিন্তু এর আগের বছর আমরা 2025 সালে যেই পরিসংখ্যান, সেখানে এক বছরে প্রায় 25 জনের মতো মারা গিয়েছে, যেখান থেকে একজনকে কিন্তু এখনো পাওয়া যায়নি। সেটি এই যদি পরিসংখ্যানটা যদি একটু বলতে চাই, সেখানে যেটা আমরা দেখতে পাই যে এই যে কয়েক বছরের যদি 2015 সাল থেকে ধরি, বলা হচ্ছে যে প্রায় 75 জনের মতো মৃত্যু হয়েছে এবং প্রায় 1,500-এর মতো মানুষকে লাইফগার্ড বিভিন্ন সময় তারা উদ্ধার করেছে, যাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছিল সমুদ্র সৈকতে ভেসে যাওয়ার সময়। আসলে এই সমুদ্র সৈকতে গোসল করতে নেমে কেন লোকজন আসলে মারা যাচ্ছে, ভেসে যাচ্ছে, কেন দুর্ঘটনাগুলো ঘটছে, আমি একটু কথা বলবো। লাইফগার্ডের একজন সিনিয়র টিম লিডার রয়েছেন আব্দুল শুকুর, তার সঙ্গে জানতে চাইবো আসলে কেন এই ঘটনাগুলো বারবার ঘটছে। আসলে আমাদের এটা বালির বিচ, প্রথমত কথা। এরপরে হলো যে আমাদের এটা লংগেস্ট বিচ, কিন্তু আপনি দেখবেন আমাদের শুধু 3টা টিম আছে, কলাতলি, লাবণী এবং সুগন্ধা। এই 3 বিচই আমরা কাজ করে থাকি এবং নির্ধারিত একটা এরিয়ার মধ্যে আমাদের 2টা লাল হলুদ পতাকা টাঙানো থাকে, যেটা 300 থেকে 500 মিটারের মধ্যে। এই পতাকার মাঝখানেই কিন্তু আমরা লোকজনকে সুইমিং করতে জানাই, মেসেজ দেই, কারণ আমরা পুরো এরিয়াটা কভার করার মতো আমাদের ওরকম জনবল নাই। ওরকম আমরা 3 বিচে কিন্তু মাত্র 27 জন লাইফগার্ড কাজ করে থাকি। সেখানে আপনি দেখবেন ঈদের পর থেকে কিন্তু লাখো পর্যটক কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে আসতেছে এবং যাচ্ছে। ভিড়টা কিন্তু আইজে থেকে গেছে, ওরকম কমে নেই। তো এই যে পর্যটকগুলো আসতেছে, সবাই কিন্তু পানিতে নামার জন্যই কক্সবাজার সমুদ্র কারেন্ট থাকে। তো এই যে বিষয়গুলো, এগুলা আমরা মানুষকে মেসেজগুলো দেই, এগুলা যারা মাথায় নেয় না, যারা চিন্তা করে যে আমি সাঁতার জানি, আসলে আমি খালে সাঁতার করে কাটি, এখানে সমুদ্রে আমার কিছুই হবে না, এই জিনিসটাই কিন্তু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনারা দেখবেন আমরা কিন্তু বাঁশি দেই এবং আমরা পানিতে যে ফিজিক্যালি ওনাদেরকে নিষেধ করি।
যেটা জানি যে বর্ষাকালে বিশেষ করে রিপ কারেন্টটা তৈরি হয়, এই যে রিপ কারেন্টের কথা বলছেন সেটি আসলে কি, এবং এটির আসলে মৌসুমটা কখন থেকে কখন হয়, এই জায়গাতে আপনারা নিষেধাজ্ঞা মানে লোকজনকে না নামতে নিরুৎসাহিত করার জন্য কি কি করে থাকেন? যেটা হলো যে বর্ষাকালে যে বিষয়টা, সেটা হলো যে বর্ষাকালে পানির প্রচুর চাপ থাকে। চাপ থাকার কারণে কিন্তু সমুদ্রতে প্রচুর পরিমাণ গর্ত সৃষ্টি হয়। গর্তগুলো এরকম হয় না যে একসাথে এখান থেকে 500 মিটার 1000 মিটার ওরকম লম্বা না, গর্তগুলো হয় ছোট ছোট আকারে। যেমন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু শুকনা রয়েছে এবং আমাদের পিছনে কিন্তু সমুদ্র, এখানে পানি গভীর রয়েছে। কিন্তু আপনি যদি যান আমার একটু সামনের দিকে তাহলে দেখবেন এখানে পানি জমায়েত রয়েছে ছোট ছোট গর্ত। এই গর্তগুলো জোয়ারের সময় কি হয়, অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন মানুষ দেখতে পায় না, এগুলা পানির নিচে থাকে গর্তগুলা, এই গর্ততে পড়ে যায়। আসলে আপনারা যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে যারা গোসল করতে আসবেন অবশ্যই লাইফ গার্ডে কি বলতেছে ওই মেসেজটা মেনে চলবেন এবং লাইফ গার্ডের নির্দেশনা মতো চলবেন, আপনারা কেউ বিপদে পড়বেন না। আসলে এই গুপ্ত খালগুলা মানুষে বুঝতে না পারা এবং মানুষ জানে না বিধায় কিন্তু গর্ততে যেয়ে পড়ে। ধন্যবাদ শুকুর। আমরা কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন আসলে কেন মানুষ গোসল করতে নেমে প্রতি বছর এই দুর্ঘটনাটি ঘটছে, এবং এবছরও কিন্তু গতকালকে একটি দুর্ঘটনা ঘটে গেছে যার মরদেহ আজকে উদ্ধার হয়েছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা ঘুরতে আসেন তারা অতি উৎসাহী, অনেক সময় লাইফগার্ড এবং জেলা প্রশাসনের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মানতে চায় না। নেমে যখন তারা সাগরে নামে তখন এই বিপদগুলোতে পড়ে। সেক্ষেত্রে বাঁচার জন্য আসলে যে নির্দেশনাগুলো দেওয়া নামার সময় দেওয়া থাকে সেগুলো মেনে গোসল করলে এই বিপদ থেকে আসলে রক্ষা পাওয়া যাবে। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিদ্যুতের ট্যারিফ বৃদ্ধির পর সারা দেশের মতো পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও প্রিপেইড মিটার রিচার্জে বেড়েছে গ্রাহক ভোগান্তি, যাকে পদ্ধতিগত সমস্যা বলছে বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন নুরুস্তাফা মানিক। খাগড়াছড়িতে সারা দেশের মতো বিদ্যুতের যারা প্রিপেড মিটার গ্রাহকরা রয়েছে তাদের কিন্তু বিদ্যুতের মিটার রিচার্জ করতে গিয়ে তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছে। তারা যখন রিচার্জ করছেন তখন হচ্ছে বিভিন্ন মোবাইল যে ব্যাংকিং সার্ভিস অ্যাপসগুলো রয়েছে সেই সব অ্যাপস থেকে যখন তারা টাকা রিচার্জ করছে মিটারের মধ্যে, সেখানে গিয়ে কিন্তু তারা অনেকে কোড পাচ্ছে না, কিংবা অনেকে কোড পেলেও কিন্তু একটা লম্বা দীর্ঘসূত্রতার একটি কোড পাচ্ছেন, যেটা তারা রিসার্চ করতে গিয়ে মিটারে তারা কিন্তু অনেকটা হয়রানি কিংবা হচ্ছে অনেকটা সময় সাপেক্ষ হচ্ছে ভুল করছেন। এর কারণে কিন্তু জিনিসটা অনেক জটিল হয়ে যাচ্ছে, এবং যারা বুঝেন না কিংবা হচ্ছে যারা ডিজিটাল বিষয়ে জানেন না, তারা এই ধরনের শতাধিক সংখ্যা ইনপুট দিতে গিয়ে মিটারের মধ্যে তারা কিন্তু এক ধরনের মিটার লক হওয়া কিংবা হচ্ছে বারবার সময় ক্ষেপণের মতো বিষয় নিয়ে তারা কিন্তু একটি ভোগান্তিতে পড়েছে। এবং তারা বলছেন যে হঠাৎ করে এরকম লম্বা সংখ্যার একটি সংখ্যা আসার কারণে তারা কিন্তু এক ধরনের এই যে মিটার রিচার্জ করতে গিয়ে তারা কিন্তু কষ্টে পড়ছেন, কিংবা হচ্ছে মিটারে টাকার রিচার্জ না হওয়ার কারণে কিন্তু বিদ্যুতের লাইন থাকছে না। এর কারণে কিন্তু গৃহস্থলী থেকে শুরু করে বাণিজ্যিক কার্যক্রম সবকিছু ব্যাহত হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছি খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের যিনি প্রকৌশলী রয়েছেন, নির্বাহী প্রকৌশলী, তার সাথে তিনি বলেছেন এটি সারা দেশেই চলছে, যেহেতু বিদ্যুতের নতুন করে ট্যারিফ সংযোজন হয়েছে, সেই সংযোজনের কারণে কিন্তু কিছুটা সময় এভাবে যাবে, কিন্তু কয়েক মাসের মধ্যে সেটি সমাধান হয়ে যাবে বলে তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। রাঙামাটিতে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ করেছে বিজেপি। সকালে ছোট হরিণা বিজেপি ঘাটে তল্লাশির সময় সারের চালানটি জব্দ করা হয়। কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে সতর্ক ছিল বিজেপি। নদীপথে বাড়ানো হয় টহল। এ সময় অভিযানে ৭১ বস্তায় ৩,৫৫০ কেজি ইউরিয়া, টিএসপি ও জৈব সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১.৫ লাখ টাকা। এর আগে চলতি মাসে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল। চীনের অর্থনৈতিক করিডোর গড়ার প্রস্তাবটি বাস্তবায়ন হলে তার কেন্দ্রবিন্দু হবে মূলত কক্সবাজার বান্দরবান সীমান্ত। তাই স্থানীয়ভাবেও প্রস্তাবটি বড় গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে মিয়ানমারের রাখাইনে চলমান অস্থিতিশীলতা। একই সাথে এই করিডোরের মাধ্যমে খুলতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের জট, এমন আশাও দেখছেন কোনো বিশ্লেষক। রহমানের চীন সফরে দেশটির দেওয়া অর্থনৈতিক করিডোরের প্রস্তাবটি বাস্তবায়িত হলে তার কেন্দ্রবিন্দু হবে কক্সবাজার বান্দরবান সীমান্ত। কেননা চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হবার এটিই সহজ পথ। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই করিডোর হলে বাংলাদেশের সামনে বাণিজ্যিক সম্ভাবনার বড় দুয়ার খুলে যাবে। কেননা এতে শুধু আমদানিকারক হিসেবে নয়, এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাবে পরিণত হবে বাংলাদেশ। পাল্টে দেবে স্থানীয় অর্থনীতিও। এখানে ইনভেস্টমেন্টটা হয়তো আমাদের বাড়বে
এবং কর্মসংস্থান হবে এবং প্রযুক্তিগত দিক দিয়ে যখন বর্তমানে যেটা আমরা গ্রিন এনার্জির কথা বলছি সেই বিবেচনা এখানে একটা বড় ধরনের ইনভেস্ট হতে পারে। অপরদিকে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের আমরা কথা বলে থাকি সেটা এখন সমুদ্রপথে কিংবা আকাশপথে অনেক কস্টলি। এটা যদি হয়ে থাকে ওভারল্যান্ড কানেক্টিভিটি, এটার একটা ভালো একটা ইতিবাচক দিক আমরা পাবো। করিডোরের ট্রানজিট দেশ মিয়ানমার এখন তীব্র গৃহযুদ্ধে জর্জরিত। রাখাইন সহ অধিকাংশ সীমান্ত এলাকা জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর রণক্ষেত্র। এই অস্থিরতার মধ্যে বিশাল অবকাঠামো নির্মাণ ও এর নিরাপত্তা নিশ্চিতই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এটা দুভাবে বিভক্ত হয়ে আসবে। এটার কারণ হচ্ছে যে চীনের একটা নীতি আছে, চীন সব ডিমকে এক খাঁচায় রাখবে, এই ফর্মুলাটা বিশ্বাস করে না। এই জন্য এরা ডাইভার্সিফাই করবে এবং এটার কারণে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কারণ চীন যে রাজ্যটা, যেটা রাখাইনের উত্তরে, এটা কিন্তু আলাদা একটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। আরাকান কেন্দ্রিক চিন্তা করি, যুক্তরাষ্ট্র, আরাকান আর্মি, তাদের দ্বারা ভূরাজনৈতিক অনেকগুলা ক্রাইসিস তৈরি হতে পারে। এটার রেজাল্টটা প্রত্যক্ষভাবে না আসে, পরোক্ষভাবে আসতে পারে। তবে এই করিডোরকে রোহিঙ্গা সংকট সমাধানের সুযোগ হিসেবেও দেখছেন কেউ কেউ। তাদের মতে করিডোরের স্বার্থেই মিয়ানমারের সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফেরাবে চীন, ফলে রোহিঙ্গা ইস্যুতে খুলতে পারে প্রত্যাবাসনের জট। এই কানেক্টিভিটি কিংবা করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে বায়োলেটারাল রিলেশনশিপ উন্নত হচ্ছে কিনা, রাখাইনে বাংলাদেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে কিনা, কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকা সে অধিকতর কার্যকর হচ্ছে কিনা। এর আগে চীনের সাথে যুক্ত হতে ঘুমদুম পর্যন্ত সড়ক নির্মাণ শেষ করে রেখেছিল বাংলাদেশ, কিন্তু মিয়ানমারের অনীহায় এগুয়নি বাকি কাজ। একই সাথে রেল যোগাযোগে যুক্ত হবার কথা থাকলেও সেটিও থেমে গেছে কক্সবাজার শহরে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। চট্টগ্রামের রাসমণি ঘাটে এবার খাস কালেকশন বৈধ করার দাবিতে হয়েছে মানববন্ধন। নগরীর পাহাড়তলী টোল রোডে সাবেক ইজারাদার দিদারুল ফেরদৌস ও আনোয়ার হোসেন এরশাদের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করেন সিটি মেয়রকে প্রশ্নবিদ্ধ করতেই সড়কে মাছ ও বরফ রেখে বিক্ষোভ করেছে জেলেরা। তাদের দাবি চরশিক থেকে তাদের খাস কালেকশন তোলার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু স্থানীয় যুবলীগ নেতা এরশাদুল আমিন ও তার বাহিনীর প্রভাবে তারা তা আদায় করতে পারেনি। এ সময় এরশাদুল আমিন সহ তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। কাপ্তাই, চন্দ্রঘোনা, কর্ণফুলী পেপার মিলস পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সকালে পরিদর্শন শেষে মিলের উৎপাদন নিয়ে খোঁজ খবর নেন তিনি। ঘুরে দেখেন উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা। এ সময় মিলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ সার্বিক অবস্থা তুলে ধরেন। পরে মিলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন বিভাগীয় কমিশনার। এ সময় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।